তো বন্ধুরা, বাংলাদেশে জিহাদিরা ক্ষমতায় আসতে না আসতে একদিকে ও দেশে হিন্দু গণহত্যা তো চলছে, কিন্তু তারই মাঝে এদিকে ভারতেও একটা দুটো নয় 24টা জায়গায় বম ব্লাস্টের ধামাকা শুরু হয়ে গেছে, যা ডিরেক্টলি বা ইনডাইরেক্টলি বাংলাদেশের সাথেই লিঙ্ক। এরই সাথে ভারত সমর্থিত লিডার মোহাম্মদ বিন সালমান, যাকে সৌদির ক্ষমতায় আনতে ভারতের ব্যাপক ভূমিকা ছিল, তো সেই এমবিএসকেও ট্রাম্পের মতনই মেরে ফেলার চেষ্টা চলছে। আর তার সাথেই কীভাবে তড়িঘড়ি 123টা দেশের লিডার ভারতে ছুটে আসছে এবং ভারত তৈরি করছে ইউএনের থেকেও এক শক্তিশালী অর্গানাইজেশন, যেখানে সরাসরি চীন বা পাকিস্তানের মতন দেশকে লাথি মেরে বের করে দেওয়া হয়েছে। সবটাই জানবো আজকের এই ভিডিওতে, তবে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবে। তো বন্ধুরা, আমাদের প্রথম আপডেট রয়েছে ইসরায়েলকে, যেখানে ইসরায়েল ভারতের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে কিভাবে অ্যাকচুয়ালি আতঙ্কবাদকে খতম করতে হয়। লেটেস্ট রিপোর্ট অনুযায়ী ইসরায়েলের ফোর্সেস একদিকে গাজার ওপর আবারও এয়ার স্ট্রাইক চালিয়ে 29 জনকে খতম করে দিয়েছে, তো ওদিকে এরই জবাবে হিজবুল্লাহ খুব বেশি লাফাচ্ছিল। ব্যাস, কোনো কথা না, সোজা হিজবুল্লাহর ওপরেও অ্যাটাক শুরু হয়ে গেছে। রিপোর্ট অনুযায়ী এই হামলায় মিনিমাম 10 জনের বেশি মারা গেছে লেবাননে। ইসরায়েলের দাবি ওরা এখানেও থামবে না, যতক্ষণ না এই পুরো আতঙ্কবাদকে ক্লিন করা হচ্ছে এই লড়াই কিন্তু চলতেই থাকবে। ভারতের মতন দেশ যেখানে মনুষ্যত্বের কথা বলছে, ফিলিস্তিনিদের সাপোর্ট দিচ্ছে, এইড পাঠাচ্ছে, অথচ ভারতের কাশ্মীরে এই আতঙ্কবাদী হামলা বেড়েই চলেছে এবং বাংলাদেশে যেভাবে হিন্দু গণহত্যা হলো, তারপর তো আর কোনো জায়গায় থাকে না ইসরায়েলকে ক্রিটিসাইজ করা। এবং এর থেকে এটুকু তো ক্লিয়ার যে এখানে এই র্যাডিক্যালাইজেশনকে শেষ করার জন্য একমাত্র উপায় হলো ইসরায়েল। আর ভারত যদি এখনও গান্ধীর পথেই চলতে থাকে, তাহলে পাকিস্তানের হিন্দু তো খতম করেই দিয়েছে, কাশ্মীরে আতঙ্কবাদ পুনরায় শুরু হচ্ছে এবং একই সাথে বাংলাদেশের হিন্দু গণহত্যা চলছে, যার ফলস্বরূপ পশ্চিমবঙ্গ আর আশেপাশেও আতঙ্কবাদী হামলা বাড়বে, যেটা অলরেডি শুরু হয়ে গেছে। আমাদের পরবর্তী আপডেটে আপনাদের জানাবো। যাই হোক, এবারে আসে আমাদের নেক্সট আপডেট সৌদির প্রথম প্রো ভারত লিডার মোহাম্মদ বিন সালমানকে নিয়ে। হালে কিছু রিপোর্ট সামনে আসে যেখানে এমবিএস দাবি করেছে ওনাকে ইসলামিক জেহাদিরা সৌদিতে মেরে ফেলার চেষ্টা করছে যদি উনি ইসরায়েলের সাথে সম্পর্ক নর্মালাইজ করেন। আর দেখুন, এটা প্রথমবার নয়, গত বছরেও সেম ধরনের কিছু রিপোর্ট এসেছিল, কিন্তু পরে সেটাকে ফেক বলে উড়িয়ে দেওয়া। এখানে বেসিক্যালি কী হচ্ছে, এমবিএস অ্যাকচুয়ালি আধুনিক বিচারধারা, যাকে গ্রুম করেছে ইউএন লিডার এমবিজেড। আর এই প্রসেস কিন্তু ওনার ছোটোবেলা থেকেই শুরু হয়ে যায়। এরপর ওনাকে ক্ষমতায় আনতে ভারত আর ইউএই মিলিতভাবে কাজ করেছে, যেখানে প্রধানমন্ত্রী মোদি ট্রাম্পের সাথে ডিল করে যাতে আমেরিকা এখানে হস্তক্ষেপ না করে। আর এরপর ইসরায়েলের মোসাদ সৌদিতে এমবিএসের যে বিরোধী ছিল তাদেরকে খতম করে এবং ওনাকে একটা সাপোর্ট দেয়। আর এমবিএসের কাজ হলো 1970-এর দশক থেকে যে র্যাডিক্যালাইজেশনের প্রসেস শুরু হয়েছিল ডলারের দ্বারা, তাকে খতম করা। যার আন্ডারে এমবিএস সৌদির সমস্ত ইসলামিক নিয়মকে আর জিহাদি বিচারধারাকে পরিবর্তন করবে, যেটা অলরেডি চলছে। এর উপর আমি বহুবার আপডেট দিয়েছি। এর ফলে সৌদিকে ফলো করে আশেপাশের আরব দেশেও এটাই হবে। আর যেহেতু ভারতীয় সাবকন্টিনেন্টে যে জেহাদিকরণ হয়েছিল সেটা সৌদির ফান্ডেই হয়েছিল, তো উনি ওটাকে এখন রিভার্স ফান্ডিং করবে এবং বিভিন্ন মসজিদ আর মাদ্রাসার মাধ্যমেই এই র্যাডিক্যালাইজেশনকে রিভার্স করে এক নতুন প্রসেস শুরু হবে, যাকে বলা হয় ডি র্যাডিক্যালাইজেশন। আর আপনারা কিছু সময় দেখতে পাবেন ভারতের যে সেন্ট্রাল গভর্নমেন্ট, তারা ভারতীয় মাদ্রাসায় যে ফান্ডিং সেটা কিন্তু কন্টিনিউয়াসলি বাড়াবে, যার উদ্দেশ্য একটাই, এই সৌদির মাধ্যমে ডি র্যাডিক্যালাইজেশনকে শুরু কর। আর স্বাভাবিকভাবে এটা কিন্তু জিহাদিরা পছন্দ করছেন। এই কারণেই শুরু থেকেই চেষ্টা চলছে যে করেই হোক এমবিএসকে যেন এখান থেকে সরানো যায়। আর আমার ধারণা এই মুহূর্তে মোহাম্মদ বিন সালমান ইসরায়েলের সাথে সম্পর্ক ঠিক না করাই ভালো, বরং ওনার সৌদিতে যে ডি র্যাডিক্যালাইজেশনের প্রসেস চলছে তাকে কন্টিনিউ করা জরুরি। আর ওনার সুরক্ষার জন্য অলরেডি ইসরায়েল আর ভারতের মতন দেশের ইন্টেলিজেন্স এজেন্সিও নিজেদের মতন কাজ করবে। আর তার চেয়েও গুরুত্বপূর্ণ, সৌদিতেও এবারে আপনারা দেখতে পাবেন যে কিছু হাই লেভেলে ক্র্যাকডাউন শুরু হবে জেহাদিদের ওপর। ফলে এই মুহূর্তে ওভারঅল মিডল ইস্টে আরও বেশি কিয়স বাড়তেই থাকবে। তাছাড়াই আতঙ্কবাদকে গোড়া থেকে খতম করা খুব একটা সহজ হবে না, যেখানে ভারতও আনঅফিসিয়ালি এদেরকে সাপোর্ট দেবে। যাই হোক, এবারে আসে আমাদের নেক্সট আপডেট, যেখানে ভারতের ডাকে মোটামুটি 123টা দেশ গ্লোবাল সাউথের সামিটে জয়েন করেছে। ইন্টারেস্টিং ব্যাপার হলো, এখানে ভারত কিন্তু চীন আর পাকিস্তানকে সম্পূর্ণ সাইডলাইন করে দিয়েছে এবং ওদের ইনভাইট পর্যন্ত করেনি, অথচ এই দুই দেশই গ্লোবাল সাউথেরই অংশ। এখানে ভারত কি করছে, পুরো গ্লোবাল সাউথকে লিড করবে এবং পশ্চিমা দেশগুলোর সাথে গ্লোবাল সাউথের মধ্যে একটা ব্রিজের কাজ করবে। আর এর ফায়দা কি? তো এর ফায়দা খুবই বড়।
ডি ডলারাইজেশনের পর পশ্চিমা দেশগুলোর ইকোনমি কোল্যাপস হতে শুরু করে দেবে, যেটা আমি অলরেডি বলেছি। আর আপনারা দেখতেও পাচ্ছেন যে ইউরোপের কী অবস্থা। সেক্ষেত্রে গ্লোবাল ইকোনমি আর ক্ষমতা অ্যাকচুয়ালি গ্লোবাল সাউথের হাতে চলে আসবে, যেখানে এশিয়া থেকে শুরু করে আফ্রিকা এই পুরো রিজিয়ন রয়েছে। আর এই দেশগুলিকে লিড করবে ভারত, অর্থাৎ ডিরেক্টলি ভারত এই মাল্টিপোলার বিশ্বের সবচেয়ে শক্তিশালী লিডার হিসেবে উঠে আসবে এবং পশ্চিমা বিশ্বের সাথে যা ডিল হবে বা গ্লোবাল সিকিউরিটি পলিসি তৈরি হবে সেটা ভারতের নেতৃত্বেই হবে। ফলে ওভারঅল এটা ভারতের জন্য একটা বড় সফলতা বলতে পারে। চীনও চেষ্টা করেছিল এখানে লিড নেওয়া, কিন্তু মেজরিটি দেশের সাথে চীনের বিবাদ। উপরন্তু ডি ডলারাইজেশনের পর চীনের যে ইকোনমি সেটাও মোটামুটি অর্ধেক হয়ে যাবে এই ডলারের বাবলস ফেটে যাওয়ার পর। তাই চীন এখানে লিড নিতে পারবেন, যার সুযোগ নিচ্ছে ভারত। যাই হোক, এবারে এসে আমাদের নেক্সট আপডেট মালয়েশিয়াকে, যেখানে মালয়েশিয়ার সাথে ভারত খুব সম্ভবত ব্রহ্মোস মিসাইলের ডিল করতে পারে। এই মুহূর্তে মালয়েশিয়ার বায়ুসেনা রাশিয়ার সুখোই বিমানকে অপারেট করছে, যাকে আপগ্রেডের প্রয়োজন, এবং তার সাথে এই মেনটেন্যান্সেরও সমস্যা হচ্ছে ইউক্রেন যুদ্ধের কারণ। রিপোর্ট অনুযায়ী মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম খুব তাড়াতাড়ি ভারতে আসছে, যেখানে এর ওপর দুই দেশের মধ্যে কোনো ডিল সাইন হতে পারে। ভারতের প্ল্যান হলো সুখোই বিমানের পুরো আপগ্রেড আর মেনটেন্যান্সের সাথে ব্রহ্মোস মিসাইলের পুরো প্যাকেজকে অফার করা মালয়েশিয়ার জন্য। যদিও এখানে দুই দেশের মধ্যে একটা বিবাদও রয়েছে, যেখানে মালয়েশিয়াতে জাকির নায়েক, যে একটা আতঙ্কবাদী সংগঠন, সে লুকিয়ে রয়েছে। এই ইসলামিক প্রিচার ভারতে জেহাদ আর আতঙ্কবাদী অ্যাক্টিভিটিতে অ্যারেস্ট হওয়ার আগে মালয়েশিয়া পালিয়েছে এবং এখন মালয়েশিয়া থেকে গোটা বিশ্বের জেহাদকে প্রমোট করছে। তো ভারতের দাবি হচ্ছে এই জাকির নায়েককে ওরা যেন ভারতের হাতে তুলে দেয়। তো দেখা যাক এখানে জাকির নায়েকের ইস্যুকেও ভারত তো ওদের প্রধানমন্ত্রীর সামনে তুলবে এবং মালয়েশিয়া এখানে কী অ্যাকশান নেয়। তবে আমার মনে হয় না যে এটা ভারত আর মালয়েশিয়ার এই যে ব্রহ্মোসের ডিল তাতে খুব একটা বড় ইম্প্যাক্ট ফেলবে। যাই হোক, এবারে আসে আমাদের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট আসামকে নিয়ে, যেখানে আপনাদের অলরেডি আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম যে ভারতের স্বাধীনতা দিবসের আগে উলফা আতঙ্কবাদী সংগঠন, যারা আসামকে একটা আলাদা দেশ তৈরির চেষ্টা করছে, তারা কিন্তু আসামের 24 জায়গায় বম ব্লাস্টের ধমকি দিয়েছে। তো ফাইনালি এটাকে নিয়ে যা রিপোর্ট সামনে এসেছে তাতে এটা অ্যাকচুয়ালি ধমকি ছিল না, ওরা সত্যি করেই রাজ্যের একাধিক এরিয়া, এমনকি রাজধানীতে পর্যন্ত আইডি প্ল্যান করেছিল। ভাগ্য ভালো যে আসামের সরকার কেন্দ্রীয় এজেন্সির সাহায্যে সময় থাকতে এই পুরো হামলাকে অকেজো করে দিয়েছে। তা না হলে কিন্তু ভারত আবারও 1990-এর মুম্বাইয়ের মতন সিরিয়াল বম ব্লাস্টের সাক্ষী হতো, আর এতে কত হাজার মানুষ মরতো তার তো কোনো গ্যারান্টি নেই। ইন্টারেস্টিং ব্যাপার হলো এখন এই সমস্ত বমকে ডিফিউজ করা হচ্ছে, কিন্তু খেয়াল করেন এই সব কিছু পুনরায় শুরু হলো বাংলাদেশের জেহাদিদের টেক ওভার করার পর। আপনারা যারা আমার পুরনো ভিউয়ার তারা তো অলরেডি জানবেন, আমি আগেও বলেছি আসামের এই উলফা আতঙ্কবাদীদের তৈরিতে যে হাতিয়ার এসেছিল সেটা কিন্তু বাংলাদেশের চট্টগ্রাম হয়ে এসেছিল, যেখানে বাংলাদেশের সরকার এতে সাপোর্ট দিয়েছিল। শেখ হাসিনা ক্ষমতায় আসার পর বাংলাদেশের সাহায্যে এই রুটকে পুরোপুরি ডিসমেন্টাল করা হয়, কিন্তু এখন ওদের সরকার পুনরায় আমেরিকার মদতে নর্থ ইস্টে আগুন জ্বালানোর চেষ্টা করছে, যার ইঙ্গিত তো ওদের প্রধানমন্ত্রী অনেকদিন আগেই দিয়েছিল। আর দেখুন অলরেডি ক্ষমতার হস্তান্তর হতেই আসামের ভেতরেই উলফা আতঙ্কবাদীরা তাদের একটা ট্রেলার দেখাতে শুরু করে দিয়েছে। আর এবারে হয়তো ভারত বেঁচে গেছে, কিন্তু বারবার যে বাঁচবে তার তো কোনো গ্যারান্টি নেই। ফলে ভারত যতক্ষণ না বাংলাদেশের একটা পার্মানেন্ট সলিউশন আনবে, এই ধরনের অ্যাক্টিভিটি আগামী কিছু বছরে বাড়তেই থাকবে। আর বাংলাদেশের সলিউশনকে নিয়ে আমি একটা ডিটেলস ভিডিও বানিয়েছি, চাইলে গিয়ে আপনারা দেখতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের টপ 5 আপডেট। এটা আপনাদের কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।